আগামী 5ই মে থেকে নবান্ন নয়, রাজ্যের প্রশাসনিক কাজকর্ম হবে রাইটার্স বিল্ডিংয়েই, এবং এই রাইটার্স বিল্ডিংয়ের নতুন নামকরণ হচ্ছে শ্যামাপ্রসাদ ভবন। না, আমি বলছি না, বলছেন বালিগঞ্জের বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শতরূপা সান্যাল। আসুন তার মুখ থেকেই শুনি আগামী দিনে বিজেপির যাবতীয় পরিকল্পনার কথা। কি দেখছেন এবারে ইলেকশনে, আপনার কি মনে হচ্ছে? সরকার বিজেপি হবে। এতটা কনফিডেন্ট কেন? মানুষের রায়, হিস্টোরিক ভোটিং হয়েছে, পোলিং হয়েছে, জেনারেলি সেটাতে বোঝা যায় যে অ্যান্টি, মানে মানুষের যখন ভোটিং যখন পার্সেন্টেজ বেড়ে যায় তখন জেনারেলি আমার এত বছরের এক্সপিরিয়েন্স বলে যে যে সরকার, বর্তমান সরকার, তার বিরুদ্ধে যায় সেটা। তো অল্টারনেটিভ এখন বিজেপি আছে। বিহার তো তা বলছে না। আমি এখন এই অ্যানালিসিস করতে চাই না। আমার যেটা মনে হলো আমি বললাম, বাকি আলোচনা আমি করতে চাই না। এখন এই যে আপনারা, মানে আপনার এমন একটা নির্বাচন, মানে বিধানসভার আপনি কেন্দ্রে দাঁড়িয়েছেন যে কেন্দ্রটাতে সংখ্যালঘু আছে, আমি জিতবো, বাকি বলুন। আপনি এতটাই কনফিডেন্ট আপনি জিতবেন? এই আমি যে পায়ে হেঁটে 3 বার ঘুরেছি, মানুষের মন বুঝেছি। আচ্ছা, আমি বালিগঞ্জের মেয়ে, হ্যাঁ, মানুষ আমাকে দেবে, এখান থেকে আমি জিতবো। কিন্তু আপনার অপোনেন্ট যিনি, আপনার অপোনেন্ট দুজন, একজন হচ্ছেন যথেষ্ট সিনিয়র, যিনি অপরাজিত, মানে নির্বাচনের ময়দানে তিনি অপরাজিত, আর একজন হচ্ছেন তরুণ, একদম তরুণী আর কি, আফ্রিকা। এটা ইলেকশনের শেষে আমার জিজ্ঞেস করছেন, আমি সবটাই জানি, জেনে বলছি। হ্যাঁ, মানে এই দুজনকে, এই দুজনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন? আমি প্রতিদ্বন্দ্বী কাউকে মনে করিনি। মানুষ আমাকে চেয়েছে, আমি বালিগঞ্জের মানুষ, আমি বালিগঞ্জের বাসিন্দা, আমি বালিগঞ্জের মেয়ে, সেজন্য আমার ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা কারোর সঙ্গে নয়। ইলেকশনে যে ডেফিনেটলি পলিটিক্যাল পার্টি একটা পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে লড়ে, আমি সেইভাবেই যা আমার যে ইস্যু আমি সেগুলো বলেছি। ইনফ্যাক্ট আমি অন্য লোক ক্রিটিসাইজ কম করেছি, আমি কি করবো সেটা আমি বলেছি। কারণ মানুষ সিপিএমকেও দেখেছে, তার যে মনোনীত প্রার্থী তাকেও ভালো করে চিনবে, যদি চয়ন করবে মানুষের চয়েস। আর যিনি অপরাজেয় বলে আপনি বলছেন, ডেফিনেটলি ওনার একটা বড় রেকর্ড আছে, উনি অনেক বরিষ্ঠ মানুষ। বরিষ্ঠ নেতাদের বরিষ্ঠতা বালিগঞ্জ ভালো করে জানে, বুঝে গেছে। বরিষ্ঠ নেতা হতে পারে, তারা আদৌ যে বালিগঞ্জের জন্য কিছু করে সেটা ভালো করে জানে। আমি এই জন্য খুব কনফিডেন্টলি বলছি বালিগঞ্জ আমি। কিন্তু আপনাকে তো 2011 সালেও আপনি দাঁড়িয়েছিলেন। 2011 আর 2026-এর মধ্যে যে অনেক তফাৎ আছে সেটা আপনি ভালো করেই জানেন। 15 বছরে অনেক জল গড়িয়েছে, এবং সেই সময় 2011 যখন আমি দাঁড়িয়েছিলাম তখন আমার কোনো সংগঠন ছিল না, রিসোর্সেস ছিল না। এছাড়া তখন একেবারে সিপিএমকে সরিয়ে তৃণমূলকে আনা একটা ডিসিশন মানুষ করে নিয়েছে। এবারে মানুষ ঠিক করে নিয়েছে যে তৃণমূলকে সরাবে, অল্টারনেটিভ প্রয়োজন আমরা। আচ্ছা, এই আপনি একজন এমন একটি পরিবার থেকে এসেছেন যেখানে হচ্ছেন, মানে বলা যেতে পারে যে একজন রিচেস্ট পার্সনের একটা পরিবার, মানে যারা ব্যবসা হচ্ছে জাহাজের ব্যবসা, মানে আপনি সেই পার্থ সদন বসে নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার জনগণকে কি দিতে পারবেন? আপনার বিধানসভায় আপনি আমি পরিবার ছেড়ে বেরিয়ে এসেছি 2004 সালে। আমি তো পরিবারের ভরসায় ইলেকশন লড়তে নামিনি। পারিবারিক পরিচয় আছে, পারিবারিক আমার লেগেসি আছে, সেটা আমার জন্মগত পেয়েছি ওটা। কিন্তু ওটা যে ওটা তো আমি অর্জন করতে পারি, তো ফ্যামিলি যা আছে আছে না। আমি জনগণকে দিতে এসেছি আমার নিজেকে, আমি সেবা করতে এসেছি। আমার পার্টি স্বচ্ছ পার্টি, পৃথিবীর বৃহত্তর পার্টি, সেই পার্টির যা আদর্শগত যা সেবা আমি করতে পারবো সেটা করবো, তার সঙ্গে আমার পরিবারের কিছু সম্পর্ক। এই যে আপনি মানে এক্সিট পোল বলছে যে আপনারা আসছেন, কিন্তু এক্সিট পোল তো অনেক সময় বাস্তবে ভরসা করে আমি কথাগুলো বলছি না, আমি মানুষের উপর ভরসা করে বলছি। আচ্ছা, মানে বালিগঞ্জ মানুষের উপর ভরসা করে আপনি বলছেন। আপনি ধরলাম আপনি বালিগঞ্জ মানুষের উপর ভরসা করে আপনি বালিগঞ্জে জিতবেন বলে বলছেন, কি করে বলছেন পশ্চিমবঙ্গে আপনারা আসবেন? পশ্চিমবঙ্গের মানুষের উপর ভরসা করে কি করে? পশ্চিমবঙ্গের মানুষের উপর ভরসা করে। পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে রেখেছে যে 2026-এ এই নির্বাচন তৃণমূলের বিসর্জন। তাই? আচ্ছা, এই তৃণমূলকে যে বিসর্জন দেওয়ার জন্য আপনারা নানা রকম ইস্তাহার প্রকাশ করেছেন, মানে সংকল্প যাত্রা করেছে, এই সংকল্প করেছে, সংকল্প বার্তা।
18টা ছিল। এই সংকল্প বার্তার মধ্যে যেগুলো আপনারা দিয়েছেন, যেমন 3,000 টাকা করে যুবকদের দেওয়া, 3,000 টাকা করে মহিলাদের দেওয়া, দিতে পারবেন? হ্যাঁ, ওই জন্য তো দেওয়া। আমরা তো কখনো খাওয়ার কথা বলি না। বিজেপি যখনই যেটা কথা দিয়েছে সমস্ত কথা দিয়েছে। কিন্তু ইতিহাস তো তা বলছে না। আমি যে জানি ইতিহাস, আমার পার্টির ইতিহাস, আমরা যখন যেখানে কথা দিয়েছি তখন সেটা করে তুলেছি। আজকে আমরা বলেছিলাম যে আমরা শ্যামাপ্রসাদের যেখানে মৃত্যু হয়েছে সেই কাশ্মীর আমাদের হবে। কাশ্মীরে আমরা পার্টি অফিসার দিয়ে অ্যাবলিশ করে ইউনিয়ন টেরিটরি করে নতুন সরকার ওখানে এসছে। আমাদের সরকার নাই কিন্তু হয়েছে, কাশ্মীর ভারতবর্ষের অন্তর্গত হয়েছে। আমরা বলেছিলাম রাম মন্দির করবো, আমরা রাম মন্দির করেছি। অসংখ্য যে কটা আমরা বলেছিলাম করবো আমরা করেছি। এবারে আপনি বলুন যে এই 3,000 টাকা এইগুলো যে আপনারা বলছেন, কিন্তু বিহারে তো আপনারা দেননি। বিহারের দিল্লিতে কথা দেননি। আমি বলবো না, আমি বেঙ্গল রিপ্রেজেন্ট করছি। আমি জানি আমার পার্টি যখন যেখানে কথা দিয়েছে সেটা আমরা রেখেছি। এখানে আমাদের সরকার হবে 4 তারিখে, আমাদের মানুষ রায় দেবে। 6 তারিখে মুখ্যমন্ত্রী ঘোষণা হবে, 10 তারিখে আমাদের সরকারের সোয়ারিং ইন হবে, যেটা রাজভবনে গিয়ে হবে। এবং তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা নতুন করে নাম দেবো রাইটার্স বিল্ডিং। সেখানে যেদিন মুখ্যমন্ত্রী বসবে তার পরের মাস থেকে 3,000 টাকা মহিলাদের এবং যুবকদের দেওয়া হবে। আপনারা কি রাইটার্সে বসবেন না নবান্নে যাবেন? আমি তো বললাম এক্ষুনি রাইটার্সে বসবে। রাইটার্সই বসবেন এবং সেই বিল্ডিংটার নাম হবে শ্যামাপ্রসাদ বিল্ডিং। আরেকটা দিদি আপনাকে জিজ্ঞেস করি যে এই যে সবকিছু চিন্তা ভাবনা আপনারা করে ফেলেছেন, নিশ্চয়ই আপনাদের পজিটিভ অ্যাঙ্গেল থেকেই আপনারা করছেন, সবকিছু একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি জানতে চাইছি যে আপনি যদি লোন দিতেন, আপনি কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইবেন? আমার চাওয়ার উপর ডিপেন্ড করে না, আমাদের পার্টির একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী মুখ্যমন্ত্রী হবে। আমরা দেখেছি যে এমন কিছু কিছু মুখ্যমন্ত্রীকে এমন কিছু কিছু রাজ্যে আনা হয়েছে যারা সম্পূর্ণ একটা আননোন ফেস, মানে হয়তো এবারেও কি তাই হবে? মানে আপনি বলতে চাইছেন যে বিরোধী নেতা বা ধরুন যারা, আমি কিছুই বলতে চাইছি না, আমার পার্টির যা নিয়ম আমি সেটাই বলছি। মানে আপনি আমাদের যদি ওরা হয় তাহলে হবে। আচ্ছা আচ্ছা। আর দিদি এমনি আপনার এই যে আপনি এমন একটা বালিগঞ্জ কেন্দ্রে আপনি দাঁড়িয়েছেন, এই বালিগঞ্জ কেন্দ্রের পাশেই হচ্ছে ভবানীপুর, কি মনে হচ্ছে? পাশের খবর আমি তো রাখেন। বালিগঞ্জের কথা বলবো, আমি অন্য কোনো কথা পশ্চিম খবর রাখেন না? আচ্ছা। আর বলুন। আর এমনি আপনার মানে সব দিক দিয়ে এখন কি মনে হচ্ছে যে আপনি বললাম, একজন, প্রথমেই বললাম আমাদের সরকার হবে, বালিগঞ্জ থেকে বিজেপি বিধায়িকা হবে। আপনি কর্পোরেট ট্রেনার, মানে আপনার পেশাগত দিক দিয়ে এই আমি এমনি জানতে চাইছি যে এই কর্পোরেট ট্রেনারটা আসলে কি, মানে আপনি এই সফট স্কিলস ট্রেনার এটা। কে কিভাবে কথা বলবে, কিভাবে বসবে, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, কনফিডেন্স, কমিউনিকেশন, আচ্ছা এইসব নিয়ে এইসব নিয়েই আপনাদের মেনলি এটা। আমার আচ্ছা, মানে আপনার যে এটা পারিবারিক না, এটা আমার। না না না, এটা তো আপনারই নিজস্ব। এটা এই যে কর্পোরেট ট্রেনার, আপনি একজন মানে একটা হাইলি এডুকেটেড পার্সন, সেখানে আপনি বিজেপিকে বেছে নিয়েছেন এবং BJP সেখানে আপনি কে বেছে রাজনীতি করতে আসছেন। বিজেপিকে বেছে নিয়েছি আমি 1986-এ, তখন আমার 15 বছর বয়স। আচ্ছা, তো সেই জন্য এই কথাটা পুরোপুরি অবান্তর। আমি অটল বিহারী বাজপেয়ী দ্বারা অনুপ্রাণিত হয়ে বিজেপি জয়েন করেছি। তারপরে আমার পড়াশোনা, তারপরে আমার সংসার, তারপরে জীবনযুদ্ধ এবং আমার আরো পিএইচডি অব্দি পড়াশোনা, দুটো রিলেটেড না। এই যে অটল বিহারী বাজপেয়ীকে যখন আপনি দেখেছেন, তখন তো দিদির বাড়িতে উনি অটল বিহারী বাজপেয়ী নিজেই এসেছিলেন, সেটা তার ব্যাপার। তখন কি আপনি এই দিদিকে কি সাপোর্ট করতেন? না, কোনোদিনই আপনি দিদিকে সাপোর্ট করে আসেন? একটা মুহূর্তের জন্য না। একটা মুহূর্তের কারণ জন্য? ওনার অনেক ব্যক্তিগত জিনিস আমি জানি, যেটা আমি করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার এই আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।